স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। দেশের মানুষ আগামী বছরে রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। জানান, জাতিসংঘের নিয়ম মেনে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে পারবে না। আর মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় বিশ্বব্যাংক। গুলশানে একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান BITS আয়োজিত ৩ দিনব্যাপী ABCD সম্মেলন, যেখানে আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে নির্বাচনের বিষয়টিও। স্বাভাবিকভাবেই প্রসঙ্গটি সামনে এনে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখার আভাস দেন। আমরা কবে একদম ধনী দেশকেও পেরিয়ে আরো ধনীতে চলে যাব, সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা LDC থেকে বেরিয়ে গেছি, তবুও আমরা কনসেশনাল, ইউনিল্যাটারাল কনসেশনাল, বাইল্যাটারাল এগ্রিমেন্টে তো যাওয়ার মতো আমাদের শক্তি এখনো হয়নি। সেমিনারে সমাধানের পথে আসতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্ডারমিট এসগিল। মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে সংকটকে পুঁজি করতে হবে, বাড়াতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। এজন্য বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি বাজার উন্মুক্ত করে প্রতিযোগিতামূলক করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় সেকেলে নীতি বাদ দিয়ে উৎপাদনশীল সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য বড় শঙ্কার কারণ হিসেবেও তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল হচ্ছে। সেই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা ও সীমানা নির্ধারণ আইনে পরিবর্তন আনতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সরকারের কাছে পাঠাবে কমিশন। দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে সুপারিশমালা। ২০০৮ সালের ডিসেম্বরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তাদের অধীনে অনুষ্ঠিত হওয়া 3টি জাতীয় নির্বাচন সহ বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনই ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ, যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব নির্বাচন কমিশন গঠন হয়েছে তা নিয়ে ছিল নানা প্রশ্ন, যে কারণে সংস্কার কমিশন আইনের ধারায় পরিবর্তন আনা অপরিহার্য হয়ে পড়ে। কমিশন মনে করে আইনের সংশোধনী আনা গেলে পরবর্তীতে কমিশন গঠনে সরকার কোনো প্রভাব রাখতে পারবে না। এসব নিয়ে কথা হচ্ছিল নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সাথে। বলেন, তার কমিশন নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত, না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এই না ভোটের বিধান ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাপক জনদাবি রয়েছে, তো এটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। তো এমন মানে একটা জিনিস আমরা নিশ্চিত করে বলতে পারি যে EVM ব্যবহৃত হবে না আগামী নির্বাচনে। বলেন, নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায় কিংবা জনগণের কাছে ইসির দায়বদ্ধতা কতটুকু তারও সুপারিশ থাকবে। নির্বাচন কমিশনের জন্য একটা নতুন আইন প্রণয়ন করা, এগুলো করার ব্যাপক দাবি আছে। তো আমরা এগুলো বিবেচনা নিচ্ছি, বিবেচনা নিয়ে আমরা পর্যালোচনা করছি। এই প্রক্রিয়ায় এরই মধ্যে 22টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে সংস্কার কমিশন। তাদের নিয়ে নিয়মিত বৈঠকও হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে 31শে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ডিসেম্বরের শেষ দিকে, যখন আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত। শনিবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবিও তাদের। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধদের সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। সেখানে তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। একই সময়ে বিএনপির উদ্যোগে রাজধানীর নাখালপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চায় তার দল, তবে গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার পক্ষে নিজের অবস্থানের কথা জানান কাদের। 4 ডিসেম্বর বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টা বৈঠক করলেও সেখানে আমন্ত্রণ পাননি জাতীয় পার্টি। রাজনৈতিক অঙ্গন থেকে এভাবে অবাঞ্ছিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতাকর্মীরা। আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব। 6 ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের পক্ষে আমরা আছি, দেশের পক্ষে সবসময় থাকব। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন আচরণে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন, তার মধ্যে উনি ডেকেছেন 18টি দলকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চাইলেও গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে, যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? জাতীয় পার্টি বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগ আনেন জিএম কাদের। যে দেশি বাইরে থেকে যদি আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত ছাত্র জনতা। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে 105 শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
আমি যে থাকিয়া একটু আমার সন্তানটারে ভালোভাবে একটু মানুষ করতে পারি, ওর বাপের স্বপ্ন একটা শিক্ষিত ছেলে বানাবে। স্বামীহারা নাসিম আক্তারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী পরিবেশ। 19 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন স্বামী আবুল হোসেন। 5ম শ্রেণী পড়ুয়া ছেলে রাহিমকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম যখন চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে ঢুকেন, তখন কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারগুলো। অতর্কিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে 6-6টা গুলি করা হয়। সেখানে সে লুটি করে, সেখান থেকে তাকে তার বন্ধুরা নিয়ে একটা কলোনিতে নিয়ে যায়। ওইখান থেকে আর বাইরে হয়ে চিকিৎসার জন্য নেওয়ার কোনো সম্ভব হয় নাই। এই ক্ষত আমরা সম্পূর্ণভাবেও পূরণ না করাতে পারলেও আমরা এই যে তাদের কষ্ট, দুঃখ, এই দুঃখের অংশীদার হতে পারবো এবং আমাদের পুরো বাংলাদেশের মানুষের এটি উচিত। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান সার্জিস আলম। শহীদদের নিয়ে কোনো রাজনৈতিক দল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর বার্তাও দেন তিনি। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সমন্বয়করা। শুধু নির্বাচনের জন্য পরিবর্তন হয়নি বলেও জানান তারা। যদি মানুষ নির্বাচনের জন্য রাস্তায় নামতো, তাহলে সে 7 জানুয়ারি মানুষ রাস্তায় নামতো। আবারও যদি কেউ এই বাংলাদেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে তাদেরকে আমরা কঠিন হাতে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ছাত্রদের গুলি করা সবাইকে খুঁজে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার। শহীদদের আত্মত্যাগের যে সুন্দর একটি নতুন বাংলাদেশ তারা গঠন করছে, সেটার সাথে আমরা একত্রতা প্রকাশ করতে পারি এবং যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের বিচারে যাতে আমরা কন্ট্রিবিউট করতে পারি। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফরিদপুরের সাংগঠনিক বিভাগীয় কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনি চেষ্টা করেন, নিজ উদ্যোগে চেষ্টা করেন এরকম 10টি ছাপিয়ে 10 জন মানুষের কাছে যেতে। শুধু দিয়ে চলে আসবেন না দয়া করে, যে ভাই ধরেন, সেটি লিফলেটই হোক, আপনার ওই বক্সের মধ্যে একটা লিফলেট আছে, সেটি লিফলেটই হোক, অথবা এই পকেট বুকটি হোক, পকেট বইটি হোক, শুধু দিয়ে চলে আসবেন না। আপনারা সারাদিন আজকে এখানে জেনেছেন, শুনেছেন, আপনি নিজের ভিতরে ধারণ করেছেন বিষয়গুলো। শুধু নিজের ভিতরে রাখলে হবে না তো, এটি আপনাকে নিয়ে যেতে হবে জনগণের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার ভোটারের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার পাড়া প্রতিবেশী। আপনি পুরা ফরিদপুর জেলায় ঘোরার দরকার নেই, আপনি আপনার নিজের পাড়ার মধ্যেই করুন। আপনার নিজের পাড়ার মধ্যেই আপনি 31 দফাটি নিয়ে যান। অর্থাৎ আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে, তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? হ্যাঁ, বিএনপি ঠিক আছে, একটি বড় দল, শুধু কি সেজন্যই দিবে? প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষের কিন্তু এখন চিন্তাধারা পাল্টেছে, মানুষের মানসিকতা পাল্টেছে। এখন কিন্তু মানুষ জানতে চায়, দেখতে চায় যে আপনি বলছেন, আপনি তার জন্য করছেন, তার জন্য আপনি কি করতে চান, কি করবেন আপনি, সেটি কিন্তু মানুষ বুঝতে চায়, সেটি মানুষ জানতে চায়। কাজেই আমাদেরকে আমাদের 31 দফার মধ্যে এই কথাগুলোই কম বেশি বলা আছে। আমাদেরকে সেজন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, হয়তো আমরা একবারে সবকিছু করতে পারবো না। এখানে অনেকগুলো, আপনারাও যখন প্রশ্ন করেছেন, অনেকগুলো কথা বলেছেন আপনারা। কৃষিতে আমরা যা করতে চাইছি, শিক্ষা ক্ষেত্রে আমরা যা করতে চাইছি, নারীদের জন্য আমরা যা করতে চাইছি, আমরা একবারে সবকিছু পারবো না, কিন্তু অন্তত আমরা সূচনা করতে পারবো, আমরা যদি মানুষের সমর্থনের সুযোগটা পাই। এবং সূচনা যদি আমরা করতে পারি, আমরা সূচনা করব, আরেকজন আজকে এখানে যে নেতৃত্ব আছেন, আপনারা সুযোগ পেলে ইনশাল্লাহ আপনারা সূচনা করবেন, আপনাদের পরবর্তী নেতৃত্ব সেটিকে আগিয়ে নিয়ে যাবে, তার পরবর্তী নেতৃত্ব ইনশাল্লাহ সেটিকে সফলতার পর্যায়ে নিয়ে যাবে। এভাবেই সভ্যতা বিকাশ হয়েছে, এভাবেই আমরা তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, সকাল থেকে আপনারা অনেক সময় নিয়েছেন, অনেক সময় দিয়েছেন এখানে আপনারা আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য। আসুন আমরা যেটি মূল কথা, সংক্ষিপ্ত কথা, আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে?
শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো, জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। কারণ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যদি আপনার নিজের পরিবারকে দিয়ে চিন্তা করেন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার টিকে থাকে। পরিবারের কতগুলো নীতি নৈতিকতা থাকে, জবাবদিহিতা আছে বলেই, সেই জন্যই পরিবারটি ঐক্যবদ্ধ থাকে। আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটি আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আপনারা দেখেছেন 14 সাল, 24 সাল, 18 সাল তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা। এই ফরিদপুরেই আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে, বিভিন্নভাবে পত্রিকা এসেছে যে হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। এখন এই যে অর্থ পাচার তারা করেছে, এটি কার কি ফরিদপুরের মানুষ ভালো সেটি জানে, কিন্তু করেছে তো, ঘটনা তো এরকম একটি নিশ্চয়ই ঘটেছে, নাহলে এই কথা আসলো কেন? এখন দেশে যদি সত্যিকার ভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই 2000 কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। আমরা স্বাস্থ্য খাতে, এখানে একজন ডাক্তার সাহেব একটি কথা বলেছেন, আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যেটা ন্যায্য শিক্ষা, সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে। যেটি আমরা করতে চাই না কেন, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই একমাত্র সবকিছু, অনেক কিছু করা সম্ভব। এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয়, প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি, যেই নির্বাচনের জন্য দেশের মানুষ, যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়। এবং এই কাজটি যদি করতে হয়, ঘুরে আবার পিছনেই যেতে হবে। সমগ্র মানুষ একত্রিত হয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবেই করতে হবে। এবং তখনই ঐক্যবদ্ধভাবে সেইটি নিশ্চিত করতে সক্ষম হলেই আমরা 31 দফার বাস্তবায়নের কাজ শুরু করতে সক্ষম হব, যার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজটি আমরা শুরু করতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে সারাদিন সময় দিয়েছেন, সারাদিন সময় আপনারা ব্যয় করেছেন। আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের নেতা হিসাবে আমার একটি কথা আপনাদের কাছে, আমরা যদি আমাদের লক্ষ্য অর্জন করতে চাই, এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন, আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন বাস্তবায়নের জন্য। কি এতক্ষণ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনছিলাম। তিনি ফরিদপুরের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। 17 কোটি জনগণকে নিয়ে সীমান্তেই ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যরা। তারা বলেন, ভারতের নতজন পররাষ্ট্র নীতি মেনে নেবে না দেশের জনগণ। সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি তাদের। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের এই বিক্ষোভ মিছিল।
ভারতীয় আগ্রাসনের কঠোর সমালোচনা করে বাংলাদেশে ভারতের গোয়েন্দা কার্যক্রম, ভিসা অফিস, মিডিয়া সহ গুরুত্বপূর্ণ বিষয় বন্ধের দাবি জানান আয়োজকরা। ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার, প্রপাগান্ডা এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। সেনা কর্মকর্তারা আরো বলেন, দেশের অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সশস্ত্র বাহিনী নয়, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বানও আসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কাছ থেকে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আমদানি রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। নরসিংদীর রায়পুরা উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বে সাবেক ও বর্তমান 2 ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 10 জন। ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর ও মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটলে তাদের হত্যা করা হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্যাশন ব্র্যান্ড সভ্যতা বাই রিফা এর উদ্বোধন করা হয়েছে। ফ্যাশন প্রেমীদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার পোশাকের সমাহার নিয়ে আসছে এই ব্র্যান্ডটি। বিকেলে রাজধানীর গুলশানে নানা আয়োজনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু করে। এই ব্র্যান্ডটি বিশেষ করে ব্রাইডাল লেহেঙ্গা, গাউন, সারারা, কামিজ, শাড়ি, শেরওয়ানি এবং পাঞ্জাবি সহ নারী পুরুষের সব ধরনের পোশাক পাওয়া যাবে এই শোরুমে। উদ্বোধনের পর থেকে 7 দিন পর্যন্ত দেয়া হচ্ছে বিশেষ অফার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার রিফা, তাসনিয়া স্বর্ণা, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি সালমান মুক্তাদির সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে উদ্বোধন করা হয়। এবার আরও কিছু সংবাদ এক নজরে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বরিশালে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজন ও আহতরা স্মৃতিচারণ করে বক্তৃতা দেন। দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে খুলনার মহানগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে নাগরিক ঐক্যের জেলা ও মহানগর সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য কমাতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিশেষ কায়দায় আনা 733 গ্রাম স্বর্ণসহ অভিনেত্রী অনামিকা জুথি ও রায়হান ইকবাল নামে 2 জনকে আটক করেছে এনএসআই ও কাস্টমস। সকাল 10টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ভেতরে প্রবেশ করে 2 জনকে আটক করা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসানো ঝিনুক মার্কেট থেকে এ অভিযান শুরু করে জেলা প্রশাসন। এদিকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি ব্যবসায়ীদের।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি উল্টে 10 জন পর্যটক আহত হয়েছে। সকালে সাজেকের হাউস পাড়ায় এই ঘটনা ঘটে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।